পড়াশোনার বই দেওয়ার জায়গায় হাঁড়ি বাসন মাজাতে, ঘর মোছা। যখন সুখ তখন বিয়ে করেছিল, ব্যাস, মানে বাচ্চা কাচ্চা হয়ে গেলে তার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। মানে কষ্ট করছি শুধু আমি জানি। স্টেশনে থাকার থেকে বাড়িতে থাকি, এতটাই ভালো। কিছু বছর আগে রানাঘাট স্টেশনে একজন ভিখারি কিন্তু তেরি মেরি গান করে ভাইরাল হয়ে গেছিল। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আমি কার কথা বলতে চাইছি। হ্যাঁ, রানাঘাটের রানু মণ্ডল। সে কি আবার রাস্তায় নেমে এসেছে, তার কেমনভাবে দিন কাটছে, সমস্ত ডিটেল কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। হাঁটতে হাঁটতে আমরা কিন্তু প্রায় চলে এসেছি রানুদির বাড়ির গলিতে। এই গলির একদম শেষ মাথায় যে বাড়িটি রয়েছে সেটাই কিন্তু রানুদির বাড়ি। চলুন তাহলে আস্তে আস্তে বাড়ির কাছে যাওয়া যাক। যে গলিটি আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু রানু মণ্ডলের বাড়ির গলি। চলুন তাহলে আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক। আর রানুদির কাছ থেকে রানুদির জীবন কাহিনী আজকে কিন্তু সম্পূর্ণ জানতে চাইবো। চলুন থেকে। আর সামনের অংশটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম জঙ্গল হয়ে গেছে, কিন্তু একদম জঙ্গল হয়ে পড়ে আছে এই সমস্ত জায়গার। এখানে বাঁশবাগান তো আপনারা চিনেই গেছেন। না ঠিক এই অংশে কিন্তু রানুদা দাঁড়িয়ে আছে। রানুদি কেমন আছেন? আচ্ছা, আপনার দিনকাল এখন কেমন যাচ্ছে? আচ্ছা, সকালে কিছু খাওয়া দাওয়া করেছেন? সকালে খাই কিছু, শুধু চা খেয়েছিলাম। শুধু চা খেয়েছিলেন? কি বাবা, তাহলে তো ভীষণ কষ্টে কাটছে এখন দিনকাল। তারপরে তোমার গিয়ে ভাত বানিয়ে খেয়েছি। আর হলো এই শীতকালে কি এখন নতুন পোশাক আশাক কিছু পেয়েছেন, কেউ দিয়েছেন? আজকে যেমন একটা নাইটি দিয়েছে। আচ্ছা। তারপরে 4-5 দিন, এক সপ্তাহ আগে 2টো নাইটি দিয়েছে। হ্যাঁ। আর হচ্ছে সেই ডিসেম্বর মাসের মানে ডিসেম্বর মাসে ওই 2টো নাইটি দিয়েছিল। ওটা বোধহয় 15 তারিখ অথবা 16 তারিখ অথবা ওই মানে তখন মানে বড়দিনের আগেই দিয়েছে আর কি। কিন্তু তখন তো আমার আর কোনো নাইটি ছিল না, ওই জন্যই পড়তে হয়েছিল। অন্য কোনো যদি থাকতো তাহলে ওটা তো তুলে রাখতাম, পড়তে পারবো না পড়ি। আচ্ছা, এখন তো প্রায় দুপুর হয়ে গেছে। দুপুরে কিছু খাওয়া দাওয়া করেছেন? ওই যে চা খেয়ে কাটছে, তাই তো? চা কোথায় বানাতে পেরেছি? চাও বানাতে পারেননি? আমি তো ভাত খেয়েছি, বললাম তো তোমাকে। আচ্ছা, ভাত খেয়েছেন। আর হলো আর হলো কালকে রাতে কি ভাত খেয়েছিলেন নাকি না খেয়ে শুতে হয়েছে? খেয়েছি বলে মনে আসছে না, কিন্তু দিনে খেয়েছি মনে আছে। মানে দিনে একবেলা ভাত খাই কাটিয়েছে সম্পূর্ণ দিনটা। তাই তো ভীষণ কষ্টে। আর আজকে কি স্নান করেছেন? না, আজকে স্নান করিনি। আমি এই বছরের মধ্যে আজকে একদিন স্নান করেছি। বছরে মাত্র একদিন স্নান করেছেন? আচ্ছা, 2025-এ মাত্র একদিন স্নান করে আপনি কাটিয়েছেন? পরশুদিনকে স্নান করেছি। তা রাতে ঘুম হচ্ছে আপনার? হ্যাঁ হচ্ছে, ঠান্ডা তো, ঠান্ডার জন্য ঘুম হয়। আর এই শীতের সময় তো আমার দিমাগ গরম হয় না সহজে, কিন্তু তোমার কি গরমকালে যে দশাটা কিরম হয় বলো? শুতে কি এখন কষ্ট হচ্ছে? শুতে হলো এখন যেহেতু প্রচুর শীত পড়ছে, এত ঠান্ডায় কমেছে। ঠান্ডা তো অনেক ছিল বলো। হ্যাঁ, ঘরে কি কাঁথা কম্বল ব্ল্যাঙ্কেট কিছু আছে? হ্যাঁ, গায়ে দিত। চাদর, ওই তোমার গিয়ে চাদর দিয়েছিল, চাদর। তারপরে একটা গরম উল আছে না, উলের একটা ছোট্ট বেবি। আচ্ছা, বেবিরা গায়ে দেয় না, অত ছোট। তার মনে হচ্ছে সাইডটা কেটে মনে হচ্ছে আরো ছোট, যতটা চওড়া ছিল সাইড কেটে আরো চওড়া, সেরকম ভাব দেখে মনে হয়। তাই জন্য বলছি বেবি শাল, ওটা বেবি যে চাদর গায়ে দেয় না। আচ্ছা, আমি যখন আগের বার এসেছিলাম, আগের বার শুনছিলাম যে আপনি ভীষণ কষ্টে দিন কাটাচ্ছিলেন বলতে গেলে চলে। তা আগের তুলনায় কি এখন একটু ভালো চলছে দিন? হ্যাঁ, একটু ভালো চলছে। যে মানে খাওয়ার কষ্ট, প্রচন্ড পরিমাণে খাওয়ার কষ্ট ছিল। সারাদিন চা খেয়ে 3-4 বার চা বিস্কুট, তারপরে দেখা যেত হয়তো রান্না হলো বা না হলো, মারাত্মক ওরকম অবস্থা তখনও গেছে। যখন নাকি অনেক ইউটিউবাররা আসতো না, তখন ওই অবস্থা। সারাদিন ওই তোমার চা আর বিস্কুট, আর রাতেবেলায় রান্না, মানে সন্ধ্যাবেলায় হোক রাতেবেলায় রান্না হতো। তখন ওই ডিম হোক বা কি শুধু ভাত, বা যদি মানে কেউ সবজি বা কিছু নিয়ে আসতো সেটা রান্না হলো বা সেরকম করে। তখনও সেই অবস্থা হয়, তখনও সেই অবস্থা ছিল। থাকতো অনেক কিছু, কিন্তু খাওয়া হতো না, খাওয়াটা হতো না, সময়টা আপনি পেতেন না। হ্যাঁ, পেতাম না। সকলের সাথে কথা বলতে হতো সারাদিন, ওদের সঙ্গে ওইভাবে নিজেকে প্রেজেন্ট করে উপস্থিত করে। তারপর সারাদিন এই ওই কল থেকে জল এনে বালতি করে এই বারান্দা, কারণ কি ওরা জুতো মুতো পরে আসতো তো, পায়ের কাদা, জুতোর কাদা সব ওই সমস্ত ধুয়ে দাও। আমার পায়ের অবস্থাটা কি হয়েছিল দেখো, এখনো অবশ্য সেই জল ঘাটাতে হয়। এখন এই দেখো, বাবা, তাহলে তো পায়ের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছি। শুধুমাত্র ওই ওদের তখন রাগ হয়, কি বলি, ওদের পাপ ধুতাম আমি। হ্যাঁ, তখন ওদের পাপ ধুতেন, তাই তো ভীষণ কষ্টের দিন কাটছিল। এরকম কেন হবে? আর বলে কি আমি নাকি কোনো কাজ করি না, আমি বাসন ওসব মাজি না, মিথ্যে করে যারা নাকি আমার বলে ওরকম কথা, খালি বসে খায়। কোথায় বসে খায়? খাওয়ার ছিঁড়ি তো দেখলে কি খায়। তো তারপরে এই পায়ের অবস্থা তাহলে আমার কেন হবে? আমি যখন কোনোই কাজ করি না, বাসন মাজি না, জল আনি না, কোনো কাজ করি না, অবস্থাটা এরকম কেন হবে? পায়েরই অবস্থা এরকম। দেখো তুমি, এই দেখো,
এই যে তো বোরলিং মাঝে মাঝে বোরলিং থাকলে কি হয়, বোরলিং আছে এখন? আজকে তো এনে দিয়েছি। হ্যাঁ। তো বোরলিং আবার যখন ছোট আবার কেউ এনে দেয় সেটা পাল্টে শেষ করে ফেলে। একটা জঘন্য কোনো বোরলিং আগে সে কে ব্যবহার করেছে কিভাবে, হয়তো সে তার ছোঁয়াচে রোগটা লেগে যায়, কিন্তু সেটা তো সবাই বোঝে না, মানে না, নাকি মানুষকে কোথায় সহযোগিতা করবে না তার ক্ষতি করতে চেষ্টা করে, বুঝলে? হ্যাঁ সে তো অবশ্যই বাবা। বোরলিং আনলো আমি আজকেই মাখলাম ওর সামনে, হ্যাঁ কেন মা বললো মুখে কিছু দাও, তো ওই বোরলিংটাই তখন দিলাম। তাই অনেকদিন পর আজকে বোরলিং মেখেছেন তাহলে মুখে? হ্যাঁ মুখে মাখলাম। আচ্ছা, আর মাথায় তেল মাখছেন এখন? তেল তো মাখিনি, কেন তেল আছে তো তাছাড়া মনে পড়ে না, কারণ ছোট ছোট একটা হলে পরে তাহলে ফট করে সুবিধা হয় মাথায়। অনেক বড় বোতলে তেল সহজে মাখতে ইচ্ছে করে না, ছোট বোতল হলে কি মনে হয় হ্যাঁ তখন রাখা নিলাম না, তাহলে মনে হয় ছোট বোতল হলে মনে হয়, কিন্তু বড় বোতল দিলে সে মনে আর হয় না সহজে। আচ্ছা আচ্ছা। আপনারা কয় ভাই বোন ছিলেন? আমার বাবা আমি একাই মেয়ে ছিলাম। আপনি একাই মেয়ে ছিলেন? হ্যাঁ, বাবা একা মেয়ে। তারপরে আমার বাবা কাকে বিয়ে করেছিল তার দ্বারাই কটা জন্মেছিল সেগুলাই জানে। দুটো ভাই বোন সব মনে হয়। আচ্ছা। বনগাঁয় আজকে বাবা নতুন বাড়ি বানিয়েছিল, ওখানে ভাই বোন হয়েছিল দুটো ভাই বোন। আচ্ছা। তো আমার ভাই বলতে গেলে হ্যাঁ আমার ওটা মেসোর ছেলে হলেও মেসোর ছেলে আর কি, তো আমরা মাসতে ভাই, কিন্তু আমার ছোটবেলাতে যেহেতু আমি আমার ভাইকে স্কুলে নিয়ে গিয়ে ছাড়তাম, মানে ঘর আমাকে দিয়ে আমার মাসি স্কুলে পাঠাতো ভাইকে কলকাতায়। তারপরে এই তোমার কি ঘরোয়া কাজ, বাসন মাজা, রান্না করার, মাঠ থেকে গিয়ে কল টিপে জল আনা, এগুলো সব আমার মাসি আমাকে দিয়ে, মানে মাঠ থেকে জল টেনে টেনে বালতি করে আমাকে দিয়ে আনা। আচ্ছা, তাহলে তো আপনার ছোটবেলা ভীষণ কষ্টে কেটেছে। হ্যাঁ অবশ্যই অনেক কষ্ট, সে কষ্টকে বোঝার মতো ছিল না। আর মাসি নিজেকে নিয়ে অনেক চিন্তায় থাকতো, টেনশনে থাকতো, বা সাংসারিক ব্যাপার নিয়ে, বা মেসোকে নিয়ে, বা যাই হোক বিভিন্ন রকমের তার মাথায় চিন্তা ছিল। সে নিজেও কাজ করতো, তার শখ মেটাতো, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে মেসো এখন যা মায়না পথে তার তো আর সম্ভব ছিল না, শুধুমাত্র মাস চলে যেত খাওয়া পড়ায়, কিন্তু তাছাড়া যে মানুষের জীবনে যা দরকার সেগুলো তার সে সম্ভব ছিল না, মেসো সেগুলো দেবে। তাই জন্য মাসি নিজের জন্য ওই কাজ করতো। ওই তাতে কি নিজের শখ যা হয়, সে সিনেমা দেখা বলো, পিকচার দেখা বলো, বা কিছু কেনাকাটা বলো, মাসির জন্য নিয়ে, তার নিজের জন্য কখনো কখনো আমার জন্য, তো এইসব ব্যাপারে সে ব্যস্ত থাকতো। তা মেসো তা নিয়ে কোনো অশান্তি ঝগড়া করতো না, কিন্তু যখন আবার কোনো মেসোর সঙ্গে মাসের খুবই ঝগড়া হতো, ঠিক আছে। তো সেসব ছোটবেলা থেকে এই দেখে এসেছি, আর এইরকম ভাবে জীবনযাপন করে এমনই একটা অভ্যাস হয়ে গেছে যে এখন মানে এই ছাড়া আর কোনো আর অভ্যাস হয় না। আর কেউ আসে যায় গান মানে গাওয়ায়, তখন গাই শেখা। এখনো মাসি কোনো সময় আমাকে স্টেজে উঠতে দিত না। এবার কারণটা কি, এটা মানে খুবই প্রশ্ন, মানে খুবই মানে কি বলবো, এটা খুবই মানে এই প্রশ্নটা রাখা উচিত এখানে, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। অবশ্যই যে যখন নাকি আমার পড়াশোনার বয়স, তখন আমাকে পড়াশোনার বই দেওয়ার জায়গায় হাঁড়ি বাসন মাজাতো, ঘর মোছাতো, তারপরে জল আনাতো, মানে যে বয়স থেকে আমার ধরো কত বয়স, 6 বা 9 বছর বয়স, তখন থেকে আমাকে মানে পড়াশোনার বয়সে পড়াশোনা করাতো না। এবার ভাইকে পড়াতো, ভাইকে যখন পড়াতো তখন আমি একটু শুনতাম ভাইকে কি পড়ে, ভাইয়ের বইয়ে হাত দিলে দেখি ভাইয়ের বইটা, তাও দেখতে দিত না, মানে ওরকম ধরনের ছিল। মানে মাসির যে অভ্যাস, এখন তার মধ্যে কোন শয়তান কাজ করতো তা আমি জানি না, বা কোনো বদ মহিলা হয়তো কোনো তার মধ্যে ঢুকতো, কেন আমার নিজের মাসি ছিল, তো এই জন্য আমি তার সব রকমের কষ্টকে আমি মানাতাম, কারণ কি আমি জানতাম নিজের মাসি আমার সাথে অন্যায় করতে পারে না, সেই কথা আমার, কেন আমার মা ছিল না, বাবা ছিল না। আচ্ছা, আপনার মা বাবা কি ছোটবেলায় মারা গেছিলেন? তাদের থেকে আমাকে দূর করেছিল, বঞ্চিত করেছিল। এবার কেন করেছিল কি না সেই রিজন তো আমি জানি না, তারা জানে। ছোটবেলায়? হ্যাঁ 6 মাস বয়সে। 6 মাসের বয়সে আপনি? আমার মাসির বয়স ছিল তোমার 14 বছর। আচ্ছা, আপনি তাহলে মাসির কাছে থাকতেন তাই তো? না, মাসির কাছে থাকতাম না, আমার মাসির যে মা, মানে আমার যে মায়ের মা ছিল তার কাছেই থাকতাম। দিদার কাছে? দিদার কাছে, হ্যাঁ তার কাছে থাকতাম, কৃষ্ণনগরে কাহিনীটা। তো সেখানে থাকতাম। তো কি হলো, হঠাৎ করে দেখছি মাসি মানে কোনো স্কুল ছিল যার নাম ছিল হোলি ফ্যামিলি স্কুল, তো ওইখানে মাসি পড়তে যেত আর কি, স্কুলে যেত। তবে মাসি মানে আমাকে 6 মাস বয়স থেকে জানে। এবার আমি তার ব্যাপারে যা শুনেছি সেটা বলছি, এমনকি দেখেছি তাকে, সেই ইউনিফর্মেও দেখেছি, স্কুল থেকে এসেছে ঘরে যখন আসতো দেখেছি। তো 14 বছর বয়সের থেকে যদি মাসি আমাকে মানে কোলে নেয়, মানে 14 বছর বয়সে, তাহলে তুমি চিন্তা করো যে আমি কতটা তার ব্যাপারে
জানি, হ্যাঁ হ্যাঁ, বেশি তো জানি না। না কিন্তু আমার যখন সে আমাকে মানে আমার যে নানিমা ছিল, মায়ের মা, হ্যাঁ তাকে থাকতে থাকতে আমাদের ঘরে কোনো খাবার থাকতো না, কেন তিনি বিধবা ছিল, হ্যাঁ কি করে আমায় খাওয়াবে? আর আমার তো সে বয়স ছিল না যে আমি কারোর বাড়িতে কাজ করব, হ্যাঁ, অত অল্প বয়সে। তো খুবই কষ্টকর জীবন। আমার একটা দাদা ছিল, দাদা বলতে কি আমার থেকে অনেক বড়, মানে দিদিমার যে মানে স্বামী তার বয়সে, হ্যাঁ, অত বৃদ্ধ। কিন্তু আচ্ছা। ওই মানুষটার বাগান ছিল কৃষ্ণনগরে, মানে কৃষ্ণনগরে বাগান মানে ছিল। উনি একটা হস্টেল চালাতো আর কি। আচ্ছা। ওনার যে ওখানে যত স্যার, যত মানে পড়াশোনা করে হুম। ছাত্র, তাদের জন্য হস্টেল করেছিল। হ্যাঁ, তো সে স্কুল বলতে ঠিক। আচ্ছা। তো ওখানে আমার দাদা, যিনি তার মানে আমার ঠাকুর দাদার বয়সী, হ্যাঁ, তা আমি তাকে সবাই দাদু বলতো, কারণ কি আমার মাসি ওরা আমাকে কোনো সময় শিখায়নি যে ওটা আচ্ছা। ওটা তোমার বড় বাবা হয়, ইয়া তো হ্যাঁ, ঠাকুর দাদা হয়, হ্যাঁ, এরকম বলা শিখায়নি। তো আচ্ছা। আমি সবাই দাদু বলতো, মাসিরা, আমিও বলতাম দাদু। আচ্ছা। তো আমার তো বলা উচিত ছিল না, কিন্তু হ্যাঁ, আমাকে যা শিখিয়েছে, হুম, কারণ আমাকে মানা করিনি। আচ্ছা। এমনকি ওটা মাসি হতে থাকি যে দিদি বলতাম, তো বলে কি তার জন্য কোনো প্রতিবাদ আচ্ছা। করতে না, মানে এটা বলবে না। হুম। বাচ্চাকালে তো মায়েরা আচ্ছা, তাহলে তো ভীষণ কষ্টে কেটেছে। হ্যাঁ, তা আপনার ছোটবেলায় মানে কত বছর পর আপনাকে বিয়ে দেওয়া হয়েছে? বিয়ে 13 বছর বয়সে দিয়েছিল। 13 বছর বয়সে আপনাকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে, তারপরে শ্বশুর বাড়ির সংসার। হ্যাঁ, ওর কিছুই বুঝলাম না জীবনে, জীবনে মানে কিছুই বুঝলেন না, পড়াশোনা হলো না, কষ্টে মষ্টে না, ছোটবেলাটা আপনার প্রচণ্ড কেটেছে। কষ্ট। শুধু ওই কাজ, জল ভরে আনা। তারপরে আপনার স্বামীর কি হলো? স্বামী কি আপনাকে ছেড়ে চলে গেছে এমন কিছু? হ্যাঁ, সেরকমই। বোম্বে ছিলাম, তারপরে ওই এখানে থাকতেও ছেড়ে ছেড়ে পালিয়ে যেত। আচ্ছা। দেখতো না। হুম। আবার যখন আমি যখন কাছে যেতাম, তখনও বেশি দিন থাকতে রাখতো না, আচ্ছা। বাচ্চাদের নিয়ে বা আমাকে নিয়ে। তখন সে কি করতো, বলতে কবে এখানে পাঠাবে, মানে আচ্ছা। মানে সে সুখে মানে যখন সুখ তখন বিয়ে করেছিল, ব্যাস, মানে বাচ্চা কাচ্চা হয়ে গেলে তার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই, মানে আচ্ছা। ভাবনা থট, তার যে কর্তব্য সারা জীবন থাকে হুম। সে কথা সে ভাবতো না। এবার তার যে পরেশানি, তাকে কারা কি অত্যাচার করতো, তাদের অত্যাচারে সে এরকম হয়েছিল সেটা তো সেই জানে। এবার আমি যতটা মনে করেছি যে সে ওই ধরনের, বা হয়তো তাকে মানে এরকম অত্যাচার করে, যার ফলে মানে একটা বোঝাবুঝি আমার মধ্যে ছিল আছে, সেটা সবার মধ্যে থাকে না। না। ও খেতেও তো দিতে পারতো, দুপুরবেলা হয়তো তোমার এখানে তো রিক্সা চালাতো। আচ্ছা, আপনার স্বামী রিক্সা চালাতো? ভ্যান চালাতো, রিক্সা আচ্ছা, চালাতো, আবার বোম্বের কুক ছিল। আচ্ছা। কি না কি করেছে। তারপর হঠাৎ কি একদিন ছেড়ে চলে গেছে? তারপরে ছেড়ে পালিয়ে যেত, তারপরে আর কে থাকতো, সেই মাসি মেসো ছাড়া আচ্ছা। কেউ ছিল না। আচ্ছা, আপনি তারপর লাস্টে সেই মাসি মেসোর কাছে থাকতেন? হ্যাঁ, সে মেসো আসতো, কিছু দিয়ে যেত, মাসি আসতো, সেই কিছু দিয়ে যেত, কিন্তু কেউ থাকতো না এটা সহজে। আচ্ছা, আপনার কি কোনো মাসি মেসো বেঁচে আছে এখনো? কলকাতায় না, আমি জানি না, আমি সেটা মাসি আর মেসো কলকাতায় আছে। আচ্ছা, এখন কি ভাই- আপনার সাথে কন্ট্যাক্ট আছে? কন্ট্যাক্ট নেই, তবে ভাইয়ের যে নাম্বার সেটা আছে, কারণ যদি কন্ট্যাক্ট করা হয় ভাইকে ফোন করলে তাহলে পাওয়া যাবে হয়তো, কিন্তু ভাই। আচ্ছা আচ্ছা, আপনি তো আমার ছোটবেলা তেমন কেটেছে, তারপরে আপনি যখন ছেড়ে দিল তার পরের পরিস্থিতি আপনার কেমন ছিল? আপনি তো আবার চলে আসলেন মেসো মাসির কাছে। বিয়ে তার বম্বে গেলাম, বম্বে থেকে অত কষ্ট করলাম, কত কষ্ট করেছি শুধু আমি জানি। সে যাই হোক, তো বেঈমানদের সঙ্গে যদি কোনো মেয়ের বিয়ে হয়, তো সেই বেঈমান জাত বংশ কি আর সে কথা মনে রাখি? সে তো অবশ্যই মনে রাখেন। এমনকি বাচ্চাদের নিয়ে নিয়েছিল, বাচ্চাদের নিয়ে নিয়েছিল, আপনার বাচ্চা ছিল? তাদের মতো বানিয়েছিল, মানে নিমক হারামের জাত ছিল না। আচ্ছা, আপনার বাচ্চাদের নিয়ে নিয়েছিল আপনার স্বামী, নিয়ে তাদের মতন শয়তান বানিয়েছিল, মানে আমার সঙ্গে তাদের কোনো সম্পর্ক রাখতে দেয়নি, ঠিক আছে? হ্যাঁ। এবার যেরম বাচ্চা আমার হওয়াটা দরকার, যেরম উচিত, যেমনটা আমি তাদেরকে ট্রিট করেছি বা যেরম আদর্শতা দিয়ে শিখেছি, সেই সব না, এখন তোর সঙ্গে বাচাল, ওকে আর তো বলা যায় না যে সে আমার মেয়ে হয়। আচ্ছা, ঠিক আছে? এবার যেমনি বাচ্চাকে দেখলে মনে হয় মেয়ের মতো, তাকে বলা যায় মেয়ে হয়, ঠিক আছে? আচ্ছা। এবার এখন কাউকে মেয়ে বলা মানে সে আমার মা হতে চায়। হ্যাঁ। আপনার মেয়ে সন্তান হয়েছিল না ছেলে সন্তান? ছেলেও মেয়ে দুটোই। ছেলে হয়েছিল, মেয়ে সন্তান হয়েছিল। ছেলে। আচ্ছা, ওই জন্য আপনি একসময় যখন ভাইরাল হয়েছিলেন তখন অনেকেই এসে বলছিলেন যে আমি রানুদির মেয়ে, এমন বলছিলেন, তা ওনারা কি সত্যি আসলেই? যে এসেছিল সে বলেছিল, এখন সেটা মেয়ের জায়গায় মা এসেছিল। ও আচ্ছা, মা হয়ে এসেছিল, ঠিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওটা হলো রিয়েল না, তাই তো? না, রিয়েল তো অবশ্যই, কিন্তু মা হয়ে এসেছিল। ও আচ্ছা সে আচ্ছা, তার মেয়ে হয়ে আসেনি, মা। আচ্ছা, তার ভাই এসেছিল সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বোম্বে থেকে আপনি আবার চলে আসলেন তারপর রানাঘাটে। হ্যাঁ, রানাঘাটে এসে আপনাকে যখন সকলে দেখেছিল যে আপনি রানাঘাটের স্টেশনে ভিক্ষা করছিলেন,
হ্যাঁ সেটা তো তোমার 2019-এর আগের কথা। হ্যাঁ মানে যেমন 12, 13, 14, 15, 16, 17, 18 এত বছর আপনার ভীষণ কষ্টে কেটেছে জীবনটা। হ্যাঁ এখানে থেকেছি, এখানে যখন খাবার শেষ হয়েছে আবার চলে যেতে হতো। যদি ধরো আমায় টাকা দিল, মাসি এসে টাকা দিয়ে গেল, সেই টাকাটা দিয়ে আমি যখন দোকান মাসি ওই মাছ বিক্রি করে দিত বা যে কোনো প্রকারে টাকাটা আমার দিত, আমি সেই টাকা দিয়ে গিয়ে ওই তোমার গিয়ে হয়তো দোকানে গেছি, দোকানে এত ভিড় যে সকালে গিয়ে দাঁড়ালে পরে সেই রেশনের মতো, আচ্ছা মানে সবাই নিতে থেকে আমাকে দাঁড়িয়ে থাকতে। তবে আমি ভালো তো এখন ঘরে তো কোনো খাবারই নিয়ে যেতে পারবো না, তো রান্না কি করবো? আচ্ছা তার মানে আপনি কি টাকা দিয়ে মানে জিনিসপত্র কিনতেন? হ্যাঁ যখন আমাকে দিয়ে টাকা আমার হাতে দিয়ে যেত আমি তাই যেতাম না। আচ্ছা তারপরেও দোকানদার আপনাকে মাল দিত না এত লাইনের জন্য? না সবাই আরো সবাই ভিড় হয়ে যেত, আমি দোকানে গেলে সে যে মানে যায় না দোকানে সেও যেত, মানে অত ভিড় হতো। আচ্ছা আপনি যে দোকানে যেতেন সেই দোকানে ভিড় হতো? হ্যাঁ প্রচন্ড ভিড়, আর ওই ভিড়ের জন্য আমি ভাবতাম তাহলে আর আজকে ঘরে আসা হবে না, তখন ওই বাইরে থাকতে হতো। তাহলে রাতে ঘরে এসে কি খাবে? আচ্ছা তারপরে আপনি স্টেশনে গান করতেন? হ্যাঁ সেটা তো মানে সবাই তো জানতো না যে আমি তখন গান করতাম বলে, কিন্তু ওখানে থাকতে 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 কি বেগপাড়াতেই থাকতাম বেশিরভাগ। ওই তোমার টেম্পল আছে না, মন্দির যিশুর, ওই যে ওখানে গিয়ে না তোলে যদি না থাকার, যদি ওখানে বুঝতাম ওখানে অনেক সময় মশা কামড়াতো, প্রচন্ড পরিমাণে মশা কামড়াতো। এবার মশার কামড়ে কি করে বসা যায় বলো, গরমের সময় মশা কামড়াচ্ছে, তারপরে গরম তো সে তো ছিল, তাও আবার মশা। তখন আমি হয়তো না সেই চলে যাই, সেই তখন দেখা যেত সে স্টেশনে যেতে হতো। তো স্টেশনে গিয়ে হয়তো ওই টিকিট কাউন্টারের কাছে ওখানে বসে থাকতাম, তো ওখানে তো অনেক মানুষ যাত্রী গমন করে নাকি, তো সেই হিসেবে আমি ওখানে গিয়ে বসতাম। তো সেখানে বসে এবার কোথায় আর স্থির থাকতে দিত না, কারণ কি যে কেউ গিয়ে বসতে পারে, যে কেউ সঙ্গে তো আর বসাও যেত না নাকি, ধরো কোনো নেশাখোর গিয়ে বসতে তো ভাল লাগবে? ভাল লাগে না। যে ওই জন্য আপনি স্টেশনেই থাকতেন বসে রাতে, মানে হলো ওই জন্য তো আপনি যদি কোনো ধরো গিয়ে তোমার পাশে তুমি যদি এখন নেশাখোর হও, তোমার কোনো নেশাখোর গিয়ে তোমার পাশে বসলো কোনো ব্যাপার না, কিন্তু আমি যেহেতু নেশা করি না আমার পাশে হ্যাঁ অবশ্যই আপনার তাহলে আমি একটু রাগ হবে না, অবশ্যই রাগ হবে। আমি তাকে তো বলবো না যে তুমি খেও না, আমি সরে যেতাম সেখান থেকে। ঠিক আছে। আচ্ছা তা আপনি গানটাকে আগেই শিখেছিলেন? হ্যাঁ শিখেছি। আগে বলতে তোমার গিয়ে মেসের বাড়িতে রেডিও থাকতো সবসময় না, এখানে তো 2019-এ ভাইরাল হওয়ার পর অনেকবার অনেক কটা রেডিও এনে দিয়েছিল, বড় থেকে ছোট। প্রথমে ওই সারেগামাপা দিল, ওই যে কবরস্থান, ওই পারামপাড়া যে কবরস্থানটা আছে না ওখানে, তখন এনে দিয়েছিল ও রেডিও এনে দিয়েছিল, বড় একটা ধুমসোর রেডিও, ঠিক আছে। তারপরে তোমার যে ওখানকার যারা ওর না তপন না, ওখানে আমাকে দিয়েছিল ওই রেস্টুরেন্ট আছে না, নিচে যে রেস্টুরেন্টটা, উপরে না নিচে যে রেস্টুরেন্টটা গ্রাউন্ড আছে না, ফুলের বাগান, ওইখানে ওই ছোট্ট একটা বসার জায়গা আছে, ওইখানে একটা ভিডিও বানিয়েছিল, তখন ওই দিয়েছিল আমাকে। আচ্ছা আপনি রেডিও দিয়েছিলেন, আমি গান শুনে শুনে তারপরে গায়িকা হলেন? হ্যাঁ না তার আগে আমি গান জানতাম, যে না জানতাম তাহলে আমার গান শুনতো কি করে, কি করে ভাইরাল করতো। আচ্ছা তার আগেও তো আপনি অবশ্যই জানতেন, মানে আপনি হলো ছোটবেলায় দাদুর নাকার বলছিলেন, মেশোর রেডিও শুনে গানগুলো শিখেছিলেন, শুনে শুনে তারপরে স্টেশনে একদিন হঠাৎ করে গান গাইতে গাইতে একজন আপনার ভিডিও তুলে ভাইরাল করে দেয়। ঠিক কথা একদম। তারপর থেকে আপনি ভাইরাল হয়ে যান, বোম্বে গেলেন, বোম্বে যে অনেক অ্যাওয়ার্ড পেলেন, সকল মানুষের সাথে পরিচিত হলেন, তারপরে বর্তমানে আপনি আবার সেই পরিস্থিতি বলতে গেলে আবার সেই বাড়িতে ফিরে এলেন। এখন বলতে গেলে আগের থেকেই অনেকটাই ভালো আছেন, যেহেতু আপনি বলিউডে চান্স পাননি, কিন্তু আপনি আগের তুলনায় এখন অনেকটাই ভালো আছেন, যেহেতু মানুষজন আসছে আপনার কাছে, খাবার দিচ্ছে অনেকেই, আগে তো কেউ দিত না খাবার চাইলেও। প্রত্যেকদিন না তখন হয়েছিল যে যখন নাকি ভাইরাল হয়েছে তখন তো অবশ্যই সবাই এসছে, প্রত্যেকে অনেকে নিজেদের স্বার্থের জন্য। আচ্ছা তারপরে কথা হচ্ছে স্বার্থ মিটে গেলে তখন আর তো কেউ কাউকে চেনে না, সেরকম ভাবনা নিয়ে আসতে এসেছিল। কিন্তু কথা হচ্ছে যে আমার প্রতি কজন কত পালন করেছে, এটা তো প্রশ্ন না। আচ্ছা তাই এখন আপনি মোটামুটি ভালো আছেন আগের তুলনায়, একদম আগের তুলনায় এখন ভালো আছেন? স্টেশনে থাকার থেকে বাড়িতে থাকি এতটাই ভালো, এখন অনেকটাই ভালো আছেন। যেমন আমি কতদিন স্নান করতে পারি, তো তখন আমি পরিস্থিতিগুলো এই ভাবি যে যেমনটা ওখানে স্নান করতে পেতাম না, ওখানে তো স্নান করা সম্ভব না, অবশ্যই। তো অথবা আমি এখানে তোমার স্নান করতে পারি, স্নান করতে পারেন, সবকিছু করতে পারেন, সবকিছুই বলার সম্ভব না, শুতে পারেন একটু শান্তিতে, অবশ্যই স্টেশনে বসে তো ঘুমানো যেত না, আর এই ঠান্ডার সময় ঘরে ঘুমাতে পারি এতটাই। তো এটাও মালিকের দান বা মালিক ইচ্ছায় এবং প্রার্থনার ইচ্ছায় এইসব ব্যাপার। কিন্তু কথা হচ্ছে যে
আমার যে ওই যে অসময়গুলো গেছে সেগুলো তো আমাকে দেওয়াও সময়, আচ্ছা, ওগুলো হ্যাঁ, তো আমার থেকে কেড়ে নিয়ে আমাকেই দিয়েছিল। আচ্ছা, হ্যাঁ, সে ওই তো যে অবশ্যই। সময়গুলো দিয়েছিল আমাকে, হ্যাঁ, সেগুলো আমার কেড়েই আমাকে সময় দিয়েছিল, ওগুলো ওই রকম সময় দিয়েছিল। হ্যাঁ, সে তো অবশ্যই। বাহ, তো তাহলে তো নির্যাতন আর তোমার কি অত্যাচার ছাড়া তো আমি পাইনি কিছু, হ্যাঁ, সেটা এটা তো। তো একদম সত্যি তাহলে কথা। এখন ভালো আছেন একদম প্রথমের থেকে, এখন আপনি অনেকটাই ভালো আছেন। হ্যাঁ বলতে পারো তা ভালো আছি। আচ্ছা, কিন্তু অনেক সময় কি হয়, ঘরে কোনোই খাবার থাকে হ্যাঁ, না, অনেক সময় তখনও থাকতে হয়, তখন আমি ওই কথা ভাবি স্টেশনেরই পরিস্থিতি, ওখানেও খেতে না পেয়ে থাকতে হতো, তো সেরকমই অবস্থা। কিন্তু এমন নয় যে প্রত্যেক দিনই, তো এখানে যতক্ষণ থাকি, যেমন চাল ছিল শুধুমাত্র চাল, হ্যাঁ, এখন ওরা এর সঙ্গে না কদিন ধরে তো আমি শুধু কালো চা খাচ্ছি, কালো চা খাচ্ছেন? কালো চা, কারণ নেই তাও বিস্কুট ছাড়া, এই বিস্কুট বাবা। নেই, হুম, 3-4 দিন হয়ে গেছে বিস্কুট নেই। তো ঘরে বিস্কুট নেই, তার জন্য আমি বললাম তো এই এখন শুধু চা, এখন শুধু চা তো আর খায় না, না, তো আমি বললাম তাহলে এক কাজ করি, হঠাৎ মনে হলো যে ভাত বানাই, তো ভাত বানালাম, ভাত খেলাম গরম। আচ্ছা, বাহ, তাই না, তাহলে বলো, এখন ঠিক ভাত করলাম খেলেন? না? হ্যাঁ, ভালো কারণ হয়েছে, নাস্তা খাওয়া তো দাওয়া কিছু করলেন, আমি ছিল কিছু না। খাবার দাবার দিতে পারলাম, আমি খুশি হলাম। আপনি আজকের নতুন একটা নাইটিও পেলেন, এটাও দেখে আমি হ্যাঁ, আনন্দিত অবশ্যই, হলাম। অনেক অনেক হ্যাঁ, ধন্যবাদ, ঠিক তো কথা। থ্যাংক ইউ সো মাচ আমাদের, আপনার সাথে অনেকক্ষণ আড্ডা মারা হয়ে গেল। ভালো আড্ডা থাকবেন, মারলে? সুস্থ থাকবেন, অবশ্যই। আর আপনার জীবনের অনেক কিছু আমরা জানতে পারলাম, তার সাথে যে দর্শকরা আছে তারাও কিন্তু জানতে পারলো আপনার জীবনের কষ্ট, কত কষ্ট করে আপনি বড় হয়েছেন, আর আপনার জীবন কাহিনী কতটাই করুণাদায়ক সেটাও সবাই জানতে পারলো। ঠিক কথা, হ্যাঁ। চলুন এবার আমাদের ঘরের অবস্থাটা কেমন রয়েছে সেটা একবার দেখে আসি। আমরা কিন্তু রাউদির বাড়িতে এই গলি থেকেই কিন্তু ভেতরের দিকে আসলাম, আর বাড়ির একদম কোনার এই অংশগুলি আপনারা দেখতে পাচ্ছেন একদম কিন্তু সব ধসে ধসে পড়ছে, এইসব জায়গা দেখতে পাচ্ছেন সিমেন্ট বালি কিন্তু সমস্ত কিছু ক্ষয়ে গেছে অ্যাকচুয়ালি। আর এদিকটা যদি আপনারা দেখি একদম এই অ্যাডভেস্টার রয়েছে, এই উপরের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এই সব জায়গা কিন্তু আস্তে সব ভেঙে যাচ্ছে, এই যে এই অংশটা একদম কিন্তু সমস্ত জায়গা কিন্তু ভেঙে ভেঙে পড়ছে দেখতে পাচ্ছি, একদম ফাটন কিন্তু ধরে গেছে। আর বাড়ির উপর অংশটা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ গাছপাতা কিন্তু হয়ে গেছে, আর সানসেটের এই সমস্ত অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছু কিন্তু আস্তে আস্তে সব ভেঙে ভেঙে পড়ছে। আর যদি আপনারা একটু নিচের দিকটা দেখেন, ঠিক এই অংশটা এখানে দেখতে পাচ্ছেন যে বাড়ির থেকে আস্তে আস্তে সমস্ত কিছু কিন্তু খুলে খুলে পড়ছে, আর এই সমস্ত জায়গা দেখতে পাচ্ছেন সব ফাটল কিন্তু ধরে গেছে অলরেডি। আস্তে আস্তে ঘরের ভেতরের দিকে যাওয়া যায়, ঘরের ভেতরে প্রবেশ করলেই কিন্তু আপনারা এমন একটা বারান্দা কিন্তু দেখতে পাবেন, আর বারান্দার থেকে এই কোনায় কিন্তু একটা দেখতে পাচ্ছি ভাঙা কিন্তু টেবিল রয়েছে, এই টেবিলের উপরেই কিন্তু দেখতে পাচ্ছি গ্যাস রাখা হচ্ছে, গ্যাস আর যে হাঁড়িগুলো রয়েছে এগুলি কিন্তু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু করা নেই। আর দেখতে পাচ্ছি এই টেবিলটা রয়েছে, টেবিলটাও কিন্তু প্রায় ভেঙে পড়ে যায় অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন, এই সমস্ত জায়গায় কিন্তু প্রায় ভাঙন ধরে গেছে, মানে পড়ে যাওয়ার মতন অবস্থায় কিন্তু রয়ে গেছে। একটা গ্যাস কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। রানু মণ্ডলের বাড়ি তো আপনাদেরকে দেখালাম, কিন্তু রানু মণ্ডল টয়লেট কোথায় করে এটি আমার মনে কনফিউজ হয়েছে, কারণ এখানে যে টয়লেটটা আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু সম্পূর্ণ জঙ্গল হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন জুম করে দেখাচ্ছি, ভেতর অংশ কিন্তু কোনো জায়গায় নেই, একদম কিন্তু জঙ্গল হয়ে গেছে। আর ঠিক এই অংশে কিন্তু আমাদের বাড়ি রয়েছে, এইটুকুনি জায়গা রয়েছে, আর বাড়ির একদম কোনায় এই অংশে কিন্তু কল রয়েছে দেখতে পাচ্ছেন, আর কিন্তু আশেপাশে কোথাও কিন্তু জঙ্গল নেই। আর বাড়ি ঠিক এই কর্নারটা যদি আপনারা দেখি, এই কর্নারে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি এক বাঁশঝাড়, আর এদিকে পুকুর, কোথাও কিন্তু টয়লেট নেই। এই কোশ্চেনটা ওই জন্য আমার কাছে আছে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনার বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার কাছে শেয়ার করে দেবেন। আর আপনারা তো জানতেই পারলেন যে রানুদির জীবন কেমনভাবে কেটেছে ছোটোবেলাটা, মানে 13 বছর বয়সেই কিন্তু রানুদির বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল, তারপরেই কিন্তু রানুদির দুটো যখন বাচ্চা হয় তারপর রানুদির স্বামী কিন্তু তাকে ছেড়ে চলে গেছিলো, আর বাচ্চাও কিন্তু রানুদির কাছ থেকে কেড়ে নিয়েছিল। তারপরে কিন্তু রানুদি বোম্বে চলে গেছিলেন, বোম্বে যাওয়ার পর ওখানে কিছু কাজ করে তারপরে কিন্তু আবার সে ফিরে এসেছিলেন আমাদের কলকাতায়, অর্থাৎ রানাঘাটে কিছুদিন থাকার পর ওনার বাড়ি নিজস্ব আছে, বাড়িতেও কিন্তু তিনি থাকতে পারেনি, তিনি কিন্তু রানাঘাট স্টেশনে কিন্তু দিন কাটিয়েছে। তারপরেই কিন্তু হঠাৎ একদিন কেউ ভিডিও করে রানুদিকে ভাইরাল করে দেয়, তারপরেই কিন্তু রানুদির জীবনটা আপনারা সকলে জানেন, সে বোম্বে চলে গেছিলো, আর তার বর্তমান পরিস্থিতি তো দেখলেন সে কেমন অবস্থায় রয়েছে।